আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনের 12 নং অঙ্কটি নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা যদি এগুলোর উত্তর পেতে চাও তাহলে তোমাদের বিগত পর্বগুলো দেখে আসতে হবে। ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনেও দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে 12 নং অঙ্কটিতে বলা হয়েছে যে 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের এইখান পর্যন্ত এসে তথ্যটি থেমে গেছে। এটির মানে হচ্ছে যে এই তথ্যটির ভিত্তিতে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং এটি কিন্তু 5টি ভাগে ভাগ করা রয়েছে, ক, খ, গ, ঘ ও ম। তো এখানে তোমরা ক আর খটা খুবই সহজ এবং গটাও খুবই সহজ, তবে এখানে অনেকের ক্ষেত্রে ঘ আর উমটা সমস্যা লাগতে পারে, সেক্ষেত্রে আমি এটাই সমাধান করব। তো দেখো, এখানে 8% মুনাফা হারে, এখানে আগে আমাদের দেখতে হবে যে কি কি তথ্য দেওয়া রয়েছে। 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের, অর্থাৎ 8% মুনাফা হারে, ঠিক আছে, 8% মুনাফার হারে 75,000 টাকার কয় বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। এর সরল 5 বছরের সরল মুনাফা কত? তাহলে এখানে আমাদের 8% মুনাফা হার, এটি হচ্ছে আমাদের আর, অর্থাৎ মুনাফার হার 75,000, এটা হচ্ছে আমাদের পি অর্থাৎ আসল, এবং 5 বছর এটি হচ্ছে আমাদের সময়কাল অর্থাৎ এন। এখন আমরা যদি এটা একটু মার্কার দিয়ে লিখে দেই, যেমন এখানে মনে করো আমরা ক নাম্বারটি সমাধান করব। তো আমাদের 8% এটি আমাদের কি? এটি হচ্ছে আমাদের আর, এরপরে 75,000 এটি হচ্ছে আমাদের পি, আর 5 বছর এটি হচ্ছে আমাদের এন, অর্থাৎ পি আর এন। ঠিক আছে, আমরা এগুলো পেলাম। এখন আমাদের ক নম্বরে বলা হচ্ছে সরল মুনাফা কত। আমরা জানি যে সরল মুনাফার সূত্র হচ্ছে I equals to P আর N। এই সূত্রটা আমরা কিন্তু সবাই জানি, I equals to P আর N। আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করে করব, যেহেতু আমাদের P আর N দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা I এর মানটি বের করতে পারবো। তো দেখো, আমি তোমাদের জন্য একটি সমাধান করে রেখেছি, 11 নং সমস্যার সমাধান। যে ক নম্বরে বলা হয়েছে দেওয়া আছে আসল P equals to 75,000 টাকা, মুনাফার হার আর ইকুয়ালস টু 8% সমান 8/100 সমান 0.08। অর্থাৎ এখানে আমরা যেসব তথ্য পেয়েছি, অর্থাৎ মুনাফার হার সেটি আমরা লিখলাম এর 8%, এবং এটি কিভাবে হয়েছে তোমরা সকলেই জানো যে এটি আসলে মূলত হয়েছে 8/100, কারণ আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, তাহলে আমরা পেয়ে যাই 0.08। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, এখানে 75,000 টাকা, এটি কিন্তু আমাদের আসল, সেটি কিন্তু আমি লিখলাম। এরপরে এখানে আমরা পাচ্ছি 5 বছর, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এন, সময়কাল এন ইকুয়ালস টু 5 বছর, আমরা সেটিও লিখলাম। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের তথ্য দেওয়া শেষ। এটি হচ্ছে আমাদের তথ্য দেওয়ার পর্ব, অর্থাৎ এখানে আমরা তথ্য দিলাম। এরপরে বলা হয়েছে দেখো, আমরা জানি সরল মুনাফা I equals to PRN, অর্থাৎ আমি লিখলাম যে আমরা জানি সরল মুনাফা I equals to PRN মানে কি, এখানে আমরা যে সূত্রটি সেই সূত্রটি বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে কিন্তু চিহ্ন দিয়ে রেখেছি, এবং এগুলোকে কিন্তু তোমরা জানো যে এইসব চিহ্নের মানে কি, এই সম্পর্কে আমি কিন্তু যখন এই অধ্যায়টি শুরু করেছিলাম তখনই কিন্তু বলেছিলাম। তো সেক্ষেত্রে দেখো, আমরা পি এর জায়গায় 75,000 টাকা, আর এর জায়গায় এই যে এখানে 0.08, এরপরে এন এর জায়গায় আমরা 5, সেগুলো বসিয়ে এরপরে গুণফলটা বের করলাম। তো দেখো, আমি তোমাদের জন্য গুণফলটা একটু দেখি যে এটা কত হবে। 75,000 গুণন 0.08 গুণন 5, তাহলে আমরা পাই 30,000 টাকা। সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে আমরা পেলাম 30,000 টাকা, অর্থাৎ আমাদের সুতরাং সরল মুনাফা হচ্ছে 30,000 টাকা। তাহলে দেখো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে ক নাম্বার অঙ্কটি সমাধান করে ফেললাম। এটি খুবই সহজ, কারণ হচ্ছে এখানে কিন্তু তোমার যে জিনিসটি সেটি হচ্ছে এখানে কিন্তু তুমি শুধুমাত্র সূত্র ব্যবহারের মাধ্যমে অঙ্কটির সমাধান করে ফেলতে পারছো। এখানে আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, জাস্ট তুমি এখানে যেসব তথ্য দেওয়া রয়েছে সেসব তথ্যকে বসিয়ে তুমি সূত্র বসিয়ে দেওয়ার মাধ্যমে সেটি পেয়ে গেলে। তাহলে আমাদের ক নাম্বার অঙ্কটি
সমাধান শেষ হয়ে গেল। এরপরে দেখো আমাদের তথ্য কিন্তু এটাই রয়ে গেল। তথ্য কি রয়ে গেল? এটাই রয়ে গেল। খ নম্বরে বলা হয়েছে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি মার্কারটা, খ নম্বরে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা কত। অর্থাৎ আমাদের এই তথ্যের ভিত্তিতে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ক তে দেখতে পেয়েছি যে এটা হচ্ছে আমাদের আর, এটি হচ্ছে পি অর্থাৎ আসল, এবং 5 বছর এটি হচ্ছে আমাদের এন। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ব্যবহারের মাধ্যমে এটি কিন্তু সমাধান করতে পারি। এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C = P into 1 plus r to the power n 1 plus r to the power n minus 1। এভাবে কিন্তু আমরা সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে দেখো এই চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা কিন্তু আমরা এই সূত্রটির মাধ্যমে ব্যবহার করতে পারি। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আর চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র হচ্ছে A equals to P into 1 plus r to the power n। আমাদের কিন্তু এই দুইটা সূত্রের মধ্যে অনেকের ঝামেলা লাগতে পারে, অবশ্যই না, কারণ হচ্ছে এটি কিন্তু তোমাদের মুনাফার সূত্র এবং এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, তাই দুটোকে কখনোই গোলানো যাবে না। তো দেখো আমি খ নাম্বার সমস্যাটি সমাধান করে রেখেছি। আমরা কিন্তু মনে রাখবো যে আমাদের তথ্য কিন্তু এটিই থাকবে, এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না, কিন্তু শুধুমাত্র একটি কথায় পরিবর্তন হবে। যেমন দেখো দেওয়া আছে প্রারম্ভিক মূলধন P = ৭৫,০০০ টাকা। এখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা সরল মুনাফার ক্ষেত্রে লিখেছি আসল, এখানে লিখেছি প্রারম্ভিক মূলধন। কেন? কারণ হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে মুনাফা দিয়ে আমরা শুরু করি সেটাকে বলা হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। অর্থাৎ যে মূলধন দিয়ে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফার পদ্ধতিটি শুরু করি সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। সেক্ষেত্রে আমাদের এটি কিন্তু প্রারম্ভিক মূলধন লিখতে হবে, আসল লেখা যাবে না। এরপরে দেখো আমরা কিন্তু চিহ্ন কিন্তু একই, যে পি রয়ে গেছে, কারণ দুইটি জিনিস কিন্তু একই, কোনো ধরনের পরিবর্তন নেই। এক্ষেত্রে কি হয়, এটি কিন্তু থাকে, কিন্তু প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে এটি কিন্তু পরবর্তী বছরে চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিতে 1 বছরের মুনাফা পরবর্তী বছরে গিয়ে যোগ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো প্রারম্ভিক মূলধন P = ৭৫,০০০ টাকা। অর্থাৎ এইখানে আমরা যেটা পেয়েছি আমরা সেটাই এখানে লিখলাম, এই যে দেখো, ঠিক আছে এইটা। আচ্ছা, এরপরে দেখো সময়কাল n এরপর হচ্ছে মুনাফার হার r = 8% সমান 8/100 সমান 0.08। অর্থাৎ এই কথাটি আমরা এই জায়গায় লিখলাম খ এর ক্ষেত্রে। অর্থাৎ এটাকেও আমরা ক্যালকুলেটর হিসেব করে দেখাতে পারি যে 8/100, আমরা জানি পার্সেন্টেজ মানে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, সময়কাল n = 5 বছর, যেটা আমরা এই জায়গায় দেখতে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বলা হয়েছে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C = P into 1 plus r to the power n minus 1। এটি কি? এটি হচ্ছে আমাদের সূত্র। অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কিন্তু এটি, তোমরা অনেকেই জানো, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র। এটা হচ্ছে C = P into 1 plus r to the power n minus 1। তাহলে আমরা দেখো আমরা কিন্তু P এর মান জানি, P এর মানটা বসিয়ে দিলাম, এরপরে 1 প্লাস এরপরে r যেহেতু আছে সেক্ষেত্রে আমরা r এর মান বসিয়ে দিলাম, এরপর হচ্ছে n উপরে দিলাম 5, ঠিক আছে, n যেহেতু 5, এরপরে -1। অর্থাৎ আমরা এই চিহ্ন সম্বলিত যেগুলো আছে সেগুলো অনুরূপে এইখানে সেগুলো বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 35। এখন আমরা এগুলো কিভাবে হিসাব করব? অনেকের ক্ষেত্রে এরকম, আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে সেটা হচ্ছে FX 991 ES প্লাস সিমুলেটর। অনেকের কাছে এরকম ক্যালকুলেটর নেই এবং এই ক্যালকুলেটর সাধারণত পরীক্ষার মধ্যে অনেক সময় অ্যালাউ করে না। তবে আমি আমি সেই পদ্ধতিতে করব না, আমি করব খুবই সাধারণ পদ্ধতিতে। তো দেখো আমি প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। আমি ঠিক জানি না এই ক্যালকুলেটরটি আসলে পরীক্ষার মধ্যে অ্যালাউ করে কিনা, তবে আমি যতটুকু জানি অ্যালাউ করে না। অ্যালাউ করতে পারে, তবে হ্যাঁ এটি না নেওয়াটাই ভালো, কারণ এটি অনেক হাই মানের ক্যালকুলেটর এবং এটি কিন্তু আসলটি পাওয়া খুবই মুশকিল। অনেক সময় নকলটি বিক্রি হয়, তো সেই নকলটা কিনলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেক্ষেত্রে বলবো তোমরা নিচু মানের ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারো, সেগুলো যেমন কম দামে ঠিক একইভাবে পরীক্ষার মধ্যে অ্যালাউ করবে।
তো দেখো এখানে 1 প্লাস 0.08, তো আমরা এটাকে গুণ করে যোগ করব, ঠিক আছে। এরপর আমাদের কাছে এখানে পাওয়ার চিহ্নটি আছে, পাওয়ার দিয়ে আমরা 5 লিখব। তোমাদের ক্ষেত্রে পাওয়ার চিহ্ন যদি না থাকে, তোমাদের ক্যালকুলেটরে দেখবে এরকম একটি চিহ্ন আছে, ঠিক আছে, এরকম একটি চিহ্ন আছে। এইরকম যে চিহ্নটি সেটিতে ক্লিক করে তোমরা এই সংখ্যাটি লিখবে, তাহলে आंसर 5। তাহলে এরপর আমরা পেলাম 1.46, যেটাই পাই না কেন, ঠিক আছে। এরপর আমাদের এই জায়গার কাজটি করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে 1 লিখলাম, ঠিক আছে। এই হলো আমাদের এটা। এরপর এটার সাথে আমাদের এটাকে গুণ করতে হবে, তাহলে এটার সাথে আমরা গুণ দিলাম 75,000, ঠিক আছে। তাহলে আমরা পাই 35,199.60 এসেছে। কিন্তু আমরা কিন্তু এখানে শূন্য লিখতে পারবো না, কারণ আমরা জানি, আমি এই বিষয়টা আবারও বলে দিতে চাই। মনে করো যে তুমি, আমি এই জিনিসটা অনেকেই জানে না, সেক্ষেত্রে আমি একটু বলে দিই, যদিও আমি আগে এইসব সম্পর্কে বলেছি। 35,000 এখানে কত এসেছে, 35,199.60, 199.60, এরপরে হচ্ছে 5, ঠিক আছে, এরপরে 5, এরপরে এসেছে 76, ঠিক আছে, 76, এটাই ঠিক না? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে, এই জিনিসটি খুব ভালো করে লক্ষ্য করো, যখন এই ধরনের বড় হিসেব আসবে, ঠিক আছে, তখন কিন্তু তুমি আসলে বড় হিসেবটা লিখতে পারবে না। টাকার ক্ষেত্রে তো তোমাকে শুধুমাত্র দুইটা অঙ্ক লিখতে হবে, কিন্তু এখানে কি নিয়ম রয়েছে, তুমি যেখানে গিয়েই থামো না কেন, তোমাকে দেখতে হবে এর পরের অঙ্কটা কত। এর পরের অঙ্কটা যদি 5 অথবা এর বেশি হয়, 5 অথবা এর বেশি হয়, ঠিক আছে, 5 প্লাস মানে হচ্ছে 5 এর বেশি, 5 অথবা এর বেশি হয়। মনে করো আমি 5-এ গিয়ে থামবো, ঠিক আছে, 5-এর পরের অঙ্কটা আমাকে দেখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে। পরের অঙ্কটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, 5 অথবা 5-এর বেশি হয়, সেক্ষেত্রে তুমি যেইখানে থামবা সেটার সাথে 1 যোগ করতে হবে। কি করতে হবে? 1 যোগ করতে হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, অর্থাৎ আমি যদি আরেকটা লিখি, মনে করো এখানে আমি লিখলাম, এটা কিন্তু আমি অনুমান করে লিখতেছি, ঠিক আছে, 47.6543, ঠিক আছে, আচ্ছা 6543। এখন দেখো এখানে আমরা লিখলাম 4.7, আমি মনে করো যে এই 6-এ থেমে যাব, 6-এই থেমে যাব। সেক্ষেত্রে আমার 6-এর পরের অঙ্কটা কি সেটা দেখতে হবে। সেটা যদি 5 অথবা 5-এর চেয়ে বেশি হয়, তাহলে এখানে আমাদের 1 যোগ করতে হবে, ঠিক আছে, 1 কি করতে হবে? যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা কত হবে? এখানে যদি আমাদের 1 যোগ হয়, তাহলে এটা হবে যাবে হচ্ছে 47.7। কিন্তু যদি মনে করো যে আমি এখন 5-এ গিয়ে থামবো। কোথায় থামবো? 5-এ থামবো। ভালো করে দেখো, আমি কিন্তু 5-এ থামবো। কোথায়? 5-এ। আচ্ছা, মনে করো আমি 5-এ গিয়ে থামবো। সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের 5-এর পরবর্তী অঙ্কটা কত। আমাদের 5-এর পরবর্তী অঙ্ক হচ্ছে 4। তাহলে এটি কিন্তু 4 কিন্তু 5 বা 5-এর চেয়ে বড় নয়। সেক্ষেত্রে আমরা লিখবো যে 47.6। তাহলে কিন্তু এটি যেহেতু বড় নয়, সেক্ষেত্রে আমরা এটাই রেখে দেব। এটি হচ্ছে একটি নিয়ম। তো এটা অনেকে জানে না বিধায় আমি বলে দিলাম, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একটি নিয়ম, এই জিনিসটা। তো দেখো আমরা ক্যালকুলেটরের মধ্যে পেয়েছি 35,199.605। তো 5 কিন্তু আমরা যদি শূন্যতে থামি, আমাদের শূন্যতেই থামতে হবে, যেহেতু টাকার ক্ষেত্রে দুইটা অঙ্ক হিসেব করা হয়। তো 5-এ যদি আমরা থামি, তাহলে 5 কিন্তু তাহলে 5 থাকলে কি হবে? 5 থাকলে এটার সাথে 1 যোগ হবে, কারণ আমরা জানি 5 বা 5-এর চেয়ে বেশি হলে এর আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়। তো এখানে 1 যোগ হলে এটা হয়ে যাবে 1। তাহলে এটা কত হবে? 35,199.61। তো এটি হচ্ছে আমাদের ফলাফল। তো আমরা পেলাম, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা 35,199.61 টাকা। সেটি পেয়েছি আমরা এইখান থেকে, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফাটা কত সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো, বুঝতে আর কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে আমরা কি করলাম? আমরা যেটা করলাম, আমাদের তথ্যগুলোকে লিখলাম, লেখার পরে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ব্যবহার করে পুরো অঙ্কটির সমাধান করে ফেললাম। এবং আমি কিন্তু এখানে তোমাদেরকে কি নিয়ম বুঝিয়ে দিলাম যে কিভাবে আসলে যেখানে কোনো জায়গায় থামলে সেটি কিভাবে নির্ণয় করবে।
তো দেখো খ নাম্বার অঙ্কটিও কিন্তু খুবই সহজ, সেটি শুধুমাত্র আমরা একটু যে সূত্র আছে সেটি ব্যবহার করে কিন্তু সমাধান করে ফেললাম। গ নাম্বার অঙ্কটিতে এখন চলো। গ নাম্বার অঙ্কে বলা হয়েছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। অর্থাৎ আমরা যে এইখানে, আমি এটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে আমাদের এইখানে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পরে, ঠিক আছে, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটা তো আমরা বের করলাম, ঠিক কিনা? হ্যাঁ। এখন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করো। অর্থাৎ সরল মুনাফা যত পেয়েছি সেখান থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা বিয়োগ দিলে আমরা সেটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এটা রাখতে হবে, কারণ হচ্ছে আমি এটা মুছে ফেলেছি, এটা যদিও রাখতে হবে কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমরা সরল মুনাফাটা আগেই বের করছি, চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করছি, সেক্ষেত্রে এটি কিন্তু খুবই সহজ। তো আমরা এইখানে আমাদের যে সমাধান সেখানে চলে আসলাম। সেখানে এসে আমরা গ নাম্বার অঙ্কটি দেখি। গ নাম্বার অঙ্কতে আমি বলেছি ক হতে পাই সরল মুনাফা 30,000 টাকা, খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা 35,199.61 টাকা। এখন এইটা বলার কারণ কি, এখানে দেখো আমরা খতে একটা মান পেয়েছি, কত একটা মান পেয়েছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটি উল্লেখ করে বলতে হবে যে আমরা ক হতে এটা পাইছি, খ হতে এটা পাইছি। তাহলে আমরা ক হতে কত পাইছি? আমরা ক হতে পাইছি যে এই যে ক এর ক্ষেত্রে আমরা কি পাইছি, ক এর ক্ষেত্রে আমরা পাইছি যে সরল মুনাফা হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, খ এর ক্ষেত্রে, ঠিক আছে, খ এর ক্ষেত্রে আমরা কি পাইছি, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 25,199.61 টাকা। তো সেটা আমরা লিখলাম যে ক হতে পাই সরল মুনাফা 30,000 টাকা আর খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা 25,199.61 টাকা। এবার আমরা লিখলাম যেহেতু আমাদের বের করতে হবে কি পার্থক্য, ঠিক আছে, পার্থক্যের কথা। তাহলে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে এইটা থেকে এইটা বিয়োগ, ঠিক আছে, অর্থাৎ 35,199.61 থেকে 30,000 বিয়োগ, এটা বিয়োগ করার পরে আমরা পেলাম 5,199.61 টাকা, ঠিক আছে। তাহলে আমরা যখন বিয়োগ করলাম আমরা এটা পেলাম। সুতরাং নির্ণয় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 5,199.61 টাকা। অর্থাৎ আমাদের যে পার্থক্য সেটা আমরা এইখানে লিখলাম, ঠিক আছে, এটা আমাদের উত্তর হিসেবে লিখলাম। তাহলে আমাদের দেখো গ নাম্বার অঙ্কটিও কিন্তু শেষ। আচ্ছা, এরপরে দেখো ঘ নাম্বার, ঠিক আছে, ঘ নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখো যে 4 মাস অন্তর, ঠিক আছে, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। অর্থাৎ আমরা এটা যদি আরেকটা কালার দিয়ে দেখাই, বিভিন্ন কালার দিয়ে বিভিন্নটা করি, সুন্দর হবে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। এই জিনিসটাতে অনেকের ঝামেলা হবে, আমি এটা একটু এক্সপ্লেইন করে দিই। 4 মাস অন্তর বলতে সে 4 মাস পর পর মুনাফাটা নেবে। কয় মাস পর পর? 4 মাস পর পর। কিন্তু তার মুনাফার হার যেটা দেওয়া আছে সেটা কিন্তু বছর অনুপাতে দেওয়া আছে, এটাও মনে রাখতে হবে। তাহলে 4 মাস অন্তর মানে কি? 4 মাস অন্তর মানে হচ্ছে সে 4 বছর পর পর মুনাফাটা নেবে। ওই 4 বছরে যে পরিমাণ মুনাফা, 4 মাসে যে পরিমাণ মুনাফা হয় হোক, কিন্তু সে 4 মাস পর পর মুনাফাটা নেবে, এটাই তার নিয়ম। এবং তার কথা হয়েছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। অর্থাৎ আমাদের বলা হয়েছে যাই হোক না কেন 4 মাস পর পর মুনাফাটা নেবে, এই মুনাফার ভিত্তিতে তার চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে। এখন দেখো এইখানে আমি যদি আসলে ডিরেক্ট সমাধানে চলে যাওয়াটাই ভালো, কারণ এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। খ নম্বরে বলা আমি লিখেছি যে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন P = 75,000 টাকা। অর্থাৎ এইখানে আমরা যেটা পেয়েছি এটি কেন চেঞ্জ করে নিই, কারণ এটি চক্রবৃদ্ধি মূলধন, এবং এই কারণে কিন্তু আমি প্রারম্ভিক মূলধন কথাটা লিখেছি। আচ্ছা, মুনাফার হার R = 8% গুণন 4/12 সমান 8/100 গুণন 4/12 সমান 0.0267। এটি কিভাবে হলো দেখো, মুনাফার হার, ঠিক আছে। এখন আমাদের ক্ষেত্রে আমি কিন্তু বললামই যে মুনাফার হারটা কিন্তু 1 বছরের অনুপাতে দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু সেটা মাস হিসেবে নিব, কি হিসেবে নিব, মাস হিসেবে নিব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এইটাকে মুনাফার হার ধরে নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের সেটাকে বছরের আনুপাতিক হারে হিসেব করতে হবে। তাহলে
8% ভাগ 4 মাসকে বছরে রূপান্তর করলে আমরা পাই হচ্ছে 4/12। 4/12 এই কাজটাই আমরা করলাম যে আমরা 8% ঠিকই আছে, কিন্তু আমরা এই আমরা যেহেতু বলছি, আমরা কি বলছি, আমরা 4 বছর পর পর নিব। তাহলে এই 4/12কে আমরা কিসে রূপান্তর করব? স্বাভাবিকভাবেই এই 4/12কে আমরা মুনাফা এখানে আমরা যে মুনাফার হারটা আছে সেটাকে 4/12 দিয়ে গুণ করব। কেন? কারণ এই 4 মাসটা আমাদেরকে বছরে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখলাম, অর্থাৎ এটাকে গুণ করে দেওয়ার মানে হচ্ছে যে আমি এটাকে ভেঙে ফেললাম। এটাকে কি করলাম? ভেঙে ফেললাম, অর্থাৎ 8%কে এই মাসের আনুপাতিক হারে ভেঙে ফেললাম। এক কথায় 3 ভাগ করে ফেললাম, কারণ আমি এখানে আসলে 3 বার মুনাফাটা পাচ্ছি বছরে। আচ্ছা, যাই হোক, তো আমরা 8% গুণন 4/12, এরপরে এটা কীভাবে হলো এটা আশা করি বুঝিয়ে দিতে হবে না। পার্সেন্ট মানে হচ্ছে 8কে 100 দ্বারা ভাগ করা। এরপর আমরা 100 আর 12 গুণ করলাম, 8 আর 4 গুণ করলাম। তাহলে দেখো আমরা এই চিহ্নটি দিয়ে চাইলেও করতে পারি, ঠিক আছে। এটি কিন্তু এর উপরে যে লেভেলগুলো আছে 991 এর ক্ষেত্রে আছে মনে হয়, এর নিচে আছে কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে আমি সেইটা দেখাবো না, আমি তোমাদের জন্য দেখাবো। 8/8 গুণন 4, 100 গুণন 12। তাহলে আমরা এখানে লিখলাম 8 গুণন 4, ঠিক আছে, ভাগ 12 গুণন 100, অর্থাৎ নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, এরপরে ভাগ। আর এটা কিন্তু আগে লিখতে হবে, অর্থাৎ লবটা আগে লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 100 গুণন 12। আচ্ছা, এখন আমরা কত পেলাম? 2.026 এর উপরে আবার একটা টান দেওয়া আছে, ঠিক আছে। এটা আবার কি? আচ্ছা, এখানে তোমাদের এই জিনিসটি তোমরা কিন্তু মূল একটা তোমাদের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, সেটা কিন্তু তোমরা দেখেছো যে আমরা যখন কোনো কিছুকে বেশি দিয়ে, মনে করো এই জিনিসটা বারবার ঘুরে আসবে, তখন এটার সামনে উপরে একটা দাগ দেই, না হলে কি দেই, একটা বিন্দু দেই, ঠিক আছে। তাহলে এটা কিভাবে আসে? এটা ঘুরে ঘুরে আসে 0., এরপরে 0, 2, এই 6টা বারবার ঘুরে ঘুরে আসে, 6, 6, 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যেহেতু আমরা বেশি নিতে পারবো না, আমাদের 6 এর পরেরটা আমরা ধরলাম, তাহলে এটা, ঠিক আছে। আমরা এইখান পর্যন্ত গিয়ে থামবো। এটার পরে কি আছে? এটার পরে আছে 6, 6 যেহেতু 5 এর চেয়ে বড়, সেক্ষেত্রে এখানে আমাদের 1 যোগ হবে, তাহলে এটা হবে 0.0267, ঠিক আছে। সেটা আমরা এখানে লিখলাম। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মুনাফার হার, অর্থাৎ মুনাফার হারটাকে আমরা বছরের আনুপাতিক হারে ভাগ করে নিলাম। এখন কিন্তু আমাদের মুনাফার এই যে বছর, সেটার একটু কারুকার্য করতে হবে, কারণ বছরটা কিন্তু ডিরেক্ট বছরে আছে, কিন্তু আমরা কিন্তু মাসের ভিত্তিতে নিচ্ছি। তাহলে দেখো আমরা বলতে পারি যে এক বছরের মুনাফা পায়, অর্থাৎ n = 3 বার। সে কিন্তু 4 মাস অন্তর, অর্থাৎ সে যদি 4 মাস পর পর নেয়, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে 1 বছর, এটা হচ্ছে 1 বছর, সে 4 মাস পর পর নেবে। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত হয়েছে 4 মাস, এইখান থেকে এইখান পর্যন্ত হয়েছে 4 মাস, এখান থেকে এইখান পর্যন্ত হয়েছে 4 মাস, তাহলে সে 12 মাস নিল। তাহলে সে কয়বার মুনাফা নিল? সে 1 বার, 2 বার, 3 বার মুনাফা নিল। অর্থাৎ মনে করো যে 12/4 সমান হচ্ছে 3 বার মুনাফা নিল, ঠিক আছে না। 3 বার মুনাফা নিল, যেহেতু সে 4 মাস পর পর নিচ্ছে, তাহলে সে 3 বার মুনাফা নিল। সে কথাটাই আমরা লিখলাম যে 1 বছরে মুনাফা পায়, অর্থাৎ n, এটা হবে n, আমাদের এটা n হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই nটা হবে না, এখানে যে আমাদের n সেটা কিন্তু হবে না, কারণ এটি কিন্তু বদলে গিয়েছে। আচ্ছা, তো n = 3 বার, কয়বার? 3 বার। সুতরাং 5 বছরের মুনাফা পায়, অর্থাৎ n = 3 × 5 বার সমান 12 বার। আমরা সরি, এখানে কথা হয়েছে 15 বার। এখানে দেখো আমাদের কিন্তু 5 বছরের কথা বলা হয়েছে, ঠিক না। সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 5 সমান হচ্ছে 15 বার। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কি করলাম, মুনাফার হারটাকে মাসের আনুপাতিক হারে ভাগ করলাম, বছরটাকে বারে রূপান্তর করলাম, যেহেতু আমরা এখানে কিছু 4 মাস পর পর মুনাফা নিচ্ছি। আচ্ছা, ঘ নাম্বারটা বুঝতে পারলে একদম সহজেই তোমরা পরেরটা বুঝতে পারবে। এরপরে দেখো আমরা যেহেতু আমাদের তথ্য পেয়ে গেছি, তথ্য পেয়ে গেলে আর কিছু করা লাগে না। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা c = p × 1 + r⁻n - 1, আমাদের এই সূত্রটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে।
কারণ আমরা কি বের করব, চক্রবৃদ্ধি মুনাফা বের করব, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফা। সেক্ষেত্রে আমরা এটা লিখলাম, এরপরে c = p × 1 + r টু দি পাওয়ার n - 1, এরপরে p এর জায়গায় ৭৫,০০০, r এর জায়গায় 1 প্লাস, এরপরে r এর জায়গায় আমরা লিখলাম 0.0267, এরপরে ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, ব্র্যাকেট দিতে হবে না, অর্থাৎ আমরা এখানে যা যা ছিল সব তথ্য বসিয়ে দিলাম, n এর মান 15 - 1 এগুলো লেখা শেষ। এবার আমরা ক্যালকুলেটর নিই, আমি কিন্তু নর্মালি হিসাব করব, এটাকে করব, দেন পাওয়ার দেব, 1 + 0.0267 টু দি পাওয়ার 15, ঠিক আছে, আচ্ছা, -1, এটা বের হলো। এরপর আমরা গুণন দিলাম, এরপর হচ্ছে ৭৫,০০০, ঠিক আছে, ৭৫,০০০, তাহলে আমরা পাই হচ্ছে ৩৬,০০০, ৩৬,৩56.274 আমরা 2 সাথে গিয়ে থামবো, তাহলে পরেরটা কি 4 ধরা যাবে না, ঠিক আছে, আমরা 2 সাথে বের, তাহলে 4 তো 5 অথবা 5 এর চেয়ে বড় না, সেক্ষেত্রে এখানে আর 7 সাথে 1 যোগ হবে না, তাহলে এটা হবে ৩৬,৩56.274, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখানে লিখলাম যে আমরা যদি আমরা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা নেই, সেক্ষেত্রে আমরা যে চক্রবৃদ্ধি মুনাফাটা হবে সেটা হবে ৩৬,৩56.270 টাকা। তো আমরা এরপরে লিখে দিলাম, সুতরাং 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা ৩৫,১৯৯.61, সরি 61 না, এখানে একটি ভুল হয়েছে, এখানে কি হয়েছে, একটি ভুল হয়েছে, এই জায়গাটা হবে না, ঠিক আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এটি কিন্তু হবে না, এটি হবে ৩৬,৩56.27 টাকা, ঠিক আছে, 27 টাকা। এটি উপরেরটার সাথে মিলে গেছে, অর্থাৎ নিচে একটা লেখা হয়েছে সেটার সাথে মিলে গেছে, আর এটা মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, তাই এটা হবে, ঠিক আছে, এটার বদলে কিন্তু এটা হবে। আচ্ছা, এরপরে দেখো নাম্বারে বলা হয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আশা করি তোমরা এই জিনিসটা যখন বুঝে গেছো তখন তোমরা ঘ নাম্বারটা আরো সহজে করতে পারবে। তবু আমি করে দিব ঘ নাম্বারটাও, নাম্বারটা, ঠিক আছে, নাম্বারটা আরো বেশি সহজ। নাম্বারটা তোমাদের একই, ওরা একই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা নাম্বারটা করি। নাম্বারে বলা হয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। এখন আমাদের 3 মাস, অর্থাৎ সে যে এই যে তার মনে করো যে 12 মাস, ঠিক আছে, এইটুকু ধরে নিলাম আমি 12 মাস, অর্থাৎ 1 বছর। সে এই প্রথম 3 মাস, এরপরে 3 মাস, এরপরে 3 মাস, এরপরে 3 মাস, তাহলে এখানে হচ্ছে 12 মাস। সে কয়বার মুনাফা নিল? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। কয়বার নিল? 4 বার। তাহলে তার আমরা মুনাফা যে এন সেটা হয়ে যাবে 4, ঠিক আছে, এন 4। কিন্তু সে যেহেতু 5 বছরের হিসাব করতেছে, সেক্ষেত্রে এন এর সাথে 4 এর সাথে 5 গুণ হয়ে 20 হবে। আচ্ছা, তো এটি কিন্তু সমাধান করে ফেললাম, কারণ এটি যদি আমি মুখে বুঝাই অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। নম্বরে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন P = ৭৫,০০০ টাকা, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম যে ৭৫,০০০ টাকা, অর্থাৎ আমরা এখানে যেটা পাইছি, ঠিক আছে, এটি। আচ্ছা, এরপর হচ্ছে মুনাফার হার R = 8% গুণন 3/12 সমান 8/100 গুণন 3/12 সমান 0.02। এটা কিভাবে হলো ভালো করে লক্ষ্য করো। আমাদের এটাকে কিন্তু মাস, যেহেতু আমাদেরকে 3 মাস অন্তর কথা বলাটা আছে, 3 মাস, তাহলে সেটা হয়ে যাবে, এটাকে আমরা বছরে রূপান্তর করলে সেটা হয়ে যাবে 3/12। এবং আমাদেরকে এখানে যে 8% দেওয়া আছে, এই 8% কিন্তু আমাদের ডিরেক্ট দেওয়া আছে, অর্থাৎ এটা বছরের দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এটা মাসের আনুপাতিক হারে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা 3/12 দিয়ে গুণ করলাম, অর্থাৎ বছর দিয়ে গুণ করলাম, অর্থাৎ ভাগ করে দিলাম। তো এখানে আমরা আসলে এটাকে 4 ভাগ করে ফেলছি, অর্থাৎ এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমরা আসলে করে ফেলছি, যে 4 বার ভাগ করে ফেলছি। তো এক্ষেত্রে সে মুনাফা পাবে। এরপরে দেখো আমরা এটা করলাম, এরপরে 8% বানা হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, তাহলে 8/100 গুণন 3/12। এরপরে হিসাবটা আশা করি তোমরা বুঝো যে 8 গুণ, এখানে ব্র্যাকেট দিতে হবে, 8 গুণন 3 ভাগ, এরপর হচ্ছে 100 গুণন 12, ঠিক আছে, এটা দেন এটা, এরপরে আমরা পেলাম হচ্ছে 0.02, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে আমরা এখানে পেলাম, তো এখানে আমরা 1 বছরের মুনাফা পাই n = 4 বার। আমি কিন্তু বললাম যে সে যখন 3 বার হবে 4 বার, ঠিক আছে, তাহলে 12 ভাগ 3 সমান হচ্ছে 4 বার, কত? 4 বার। আচ্ছা, তো সেটাই আমরা লিখলাম, 1 বছর মুনাফা হচ্ছে 4 বার, সুতরাং 5 বছরের মুনাফা পাই n = 5
বার। কেন 5 বার? কারণ সে 5 বছরের হিসাব করছি, ঠিক আছে, এখানে কিন্তু আমরা 5 বছরের হিসাব করছি। তো সেক্ষেত্রে আমরা এটা গুণ করলাম, 20 বার পেলাম। আচ্ছা, এখন বলা হয়েছে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা c = p × 1 + r⁻n-1। এটি কীভাবে হলো? এটি হলো কারণ হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে, চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটাই ব্যবহার করতে হবে চক্রবৃদ্ধি মুনাফার। এরপরে আমরা পি এর জায়গায় 75,000 1 প্লাস, এরপরে আর এর জায়গায় 0.02, এরপরে এন এর জায়গায় 20 20 এগুলো বসিয়ে বিয়োগ 1। তো এরপর আমরা এটা এখানে একটা হিসাব করব। তো এখানে দেখো আমরা যদি হিসাবটি করি 75,000 না, আগে তো ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.02, এরপরে হচ্ছে টু দি পাওয়ার 20। আচ্ছা, এরপর হচ্ছে বিয়োগ 1, এরপরে হচ্ছে গুণন 75,000, ঠিক আছে, 75,000। তাহলে আমরা পাই হচ্ছে 34,446.0547। তো আমরা 5-এ থামবো, 4 কিন্তু 5 বা 5-এর চেয়ে বড় না, সেক্ষেত্রে এখানে কোনো 1 যোগ হবে না। তাহলে আমরা পাই হচ্ছে 34,446.05, সেটি আমরা এখানে লিখলাম। তাহলে আমরা এটা লিখলাম যে আমাদের কত মুনাফার হার হবে। আচ্ছা, সুতরাং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 34,446.05 টাকা। অর্থাৎ আমরা 3 মাস অন্তর যদি হিসেব করি তাহলে আমাদের মুনাফাটা কত হবে সেটা আমরা কত পেলাম, সেটা আমরা পেলাম হচ্ছে 34,446.05 টাকা। এই যে হচ্ছে আমাদের নাম্বার অঙ্কের সমাধান, ঠিক আছে। তো এই অঙ্কগুলো খুবই সহজ, তুমি যদি একটু বুঝো তোমার জন্য এইগুলো কিন্তু অনেক সহজ। তো এটি হচ্ছে আমাদের নাম্বার, আমাদের ঘ নাম্বার, এরপরে খ, ক, এগুলো, ঠিক আছে। তো এগুলো খুবই সহজ অঙ্ক, তুমি বুঝলেই সহজ। তো আজকে আমরা 12 নং অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এটি অনেক বড় অঙ্ক এবং ভিডিওটি অত্যন্ত লম্বা হয়, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ অঙ্কটি যেহেতু বেশি বুঝিয়ে দেওয়া প্রয়োজন, বিশেষ করে ঘ আর উমা, সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পরবর্তী পর্বে আমি 13 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।